আমরা জনগোষ্ঠী হিসেবে আমরা কিন্তু পিছিয়ে পড়বো। সেজন্য আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের সালাউদ্দিন শরীফ ভাই আমাদের যে আপনাদের সভাপতি যারা আছেন আমার তো আমি তো নোয়াখালী না নাকি, তো নোয়াখালীর লোক দেখে যদি আমি তো এটা আনন্দ করবো, আমিও নোয়াখালী। ঠিক আছে, ফলে আমি আপনাদের কাছে এসে অত্যন্ত খুশি। সেজন্য আমি প্রথম যে বিষয় নিয়ে কথা বল, আপনি একটা কথা কম বললে কথা বলতে পারি। ভাইরা এই যে ভাই, এই যে যারা কথা বলছেন একটু যদি কথা কমান তাহলে আমি কথা বলতে পারি, নয়তো কথা বলা আনন্দ নেই। প্রথমে আমি যে ব্যাপারটা বোঝাবো এটা নতুন লাগবে শুনতে আপনাদের, সেটা হলো সাহিত্য কাকে বলে। সাহিত্য কাকে বলে আমাদের যেটা শুনেছি, খুব সুন্দর কথা বলেছে, আমি একটু ভিন্ন কথা বলি। সাহিত্য বলে শহীদ থেকে সাহিত্য, একসঙ্গে থাকবার যে বাসনা, অপরের সঙ্গে যুক্ত হবার, সম্পর্কিত হবার যে বাসনা, এটাকে বলে সাহিত্য। আমরা সাহিত্য বলতে এখন যেটা বুঝি, এটা ইংরেজরা আমাদেরকে শিখেছে, যে ওই যে বইতে লিখতে সাহিত্য হয় না, এটা বইতে লিখতে সাহিত্য হয় না। এই যে সভা করছেন আপনারা, এটাই সাহিত্য। কেন? এই সবার মধ্যে আমার সঙ্গে আপনাদের একটা অন্তরের সম্পর্ক হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা বলেন? হচ্ছে তো? আমি আপনাদেরকে দেখতেছি, আমি হাত নাড়ছি, আমার মুখ দেখছেন, আমার হাসি দেখছেন, একটা সম্পর্ক হয়েছে। সম্পর্কের হৃদয়ের সঙ্গে সম্পর্ক, খালি বাইরের সম্পর্ক না। আমাদের বই পড়লাম, উনি একটা বিরাট বুদ্ধিজীবী, বিরাট দার্শনিক, এটা না। কিন্তু সাহিত্য মানে সম্বন্ধ, সাহিত্য এক ধরনের কাবিন নামানো, যে আপনি যখন লেখেন, যখন অন্যের অন্তরে যখন যাচ্ছে, যখন হ্যাঁ বলে হ্যাঁ ঠিকই তো লিখছে, এই একটা সম্বন্ধ হয়ে গেছে। এই সম্বন্ধ তৈরির মধ্যে দিয়ে কিন্তু জাতি গঠিত হয়। জাতি কথা বলেন না, একটা রাজনৈতিক জনগোষ্ঠী, জাতির সাথে আমি ব্যবহার করি না, কেন করি না একটু পরে বলবো। একটা রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে উঠে এবং সে তখন বিশ্ব সভা, বিশ্বে সে দিগ্বিজয় করতে পারে, সে দিগ্বিজয় করতে পারে, তাই কিন্তু ঠেকাইতে পারে। যখনই সে সাহিত্য কথাটা মর্ম বোঝে, তখন পৃথিবীতে কোনো শক্তি নেই তাকে ঠেকাইতে পারে। কেন? কারণ সে সাহিত্যটা চর্চা করে সম্বন্ধ তৈরি করার জন্য, বিচ্ছেদ তৈরি করে। অথচ সাহিত্য মাত্র ঐক্যবদ্ধ করে, মানুষ ভাগ করে। তো ঐক্যবদ্ধ হলে তো সঙ্গে সঙ্গে আপনি কি করতে পারেন? আপনি দাঁড়ায় যেতেছেন একটা জনগোষ্ঠী হিসেবে দাঁড়ায়, ঠিক আছে? তাহলে এই প্রথম আপনাদেরকে সাহিত্য কথাটা বোঝার জন্য, এই জন্য যে কাজ আপনারা করছেন আজকে, যে ছোট্ট যত ছোট অনুষ্ঠান, এটা আমার কাছে অত্যন্ত তাৎপর্য। এই কথাটা জোর দেওয়ার জন্য আমি বাইরে গিয়ে শরীর ভাষা আপনি বোঝার জন্য গুরুত্বপূর্ণ কাজ। এতটা বছর আপনারা কাজে করে গেছেন, এটা সত্যি সত্যি আপনাদের মন থেকে ধন্যবাদ জানাই। এখানে কিন্তু আমার কোনো লুকোচুরি নেই। আমাদের দার্শনিক হয়েছেন, আমি তো আসলে দার্শনিক, এই দার্শনিক কিন্তু বলে গেল কাছে কিন্তু ভালো ভালো কাজ, এটা গুরুত্বপূর্ণ বুঝতে হবে, এটা আলাদা করবে, ঠিক আছে? তো এবার আমরা এটা বোঝার পরে পরবর্তীতে আমরা কনক্লুশন আমরা যাবো। আমরা দেশ নিয়ে একটু আলোচনা করবো। দেশ নিয়ে আলোচনা করতে গেলে কিছু কিছু জিনিস আপনারা আমার কথা শুনেছেন তো, কিছু বক্তব্য শুনেছেন। সেটা কিরকম? আমি বলেছি প্রথম ওই 8 তারিখের পর থেকে বা 5 তারিখে বলা শুরু করেছে যে এখানে একটা গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থান যখন হয়, এটা আইন মেনে চলে, এটা আইন ভাঙার জন্য। আইন ভেঙে আবার যে যারা গণ অভ্যুত্থান করলো, তারা নিজেদেরকে নতুন করে গঠন করবার জন্য আবার নতুন ব্যবস্থা, নতুন আইন, নতুন সংস্কৃতি, নতুন ভাষা, নতুন নির্মাণ করে। এটা বলে গণ অভ্যুত্থানের কাজ। এটা আমরা কি করছি? আমরা উঠে করছি।
আমরা গণ অভ্যুত্থান করলাম, আসলের লোক আমরা জীবন দিলাম, আমাদের কি সাহিদ জীবন দিল, মুগ্ধ জীবন দিল, দিয়ে আমরা আবার শেখ হাসিনার হাতে ক্ষমতা তুলে দিলাম। আপনি জানেন শেখ হাসিনা তো নাই, তার হাতে কেন ক্ষমতা তুলে দিয়েছে? এর কোনো কথা নেই। হ্যাঁ আছে, ভূতটা আছে, তাই শেখ হাসিনার ভূত কিন্তু আছে আপনাদের দেশে এখন এই মুহূর্তে, এইখানেও আছে। এই ভূতের নাম হলো সংবিধান। যে ফ্যাসিস্ট সংবিধান সে লিখে গেছে, এই পুরো রাষ্ট্র এই ফ্যাসিস্ট সংবিধানের অনুযায়ী চলে, এখনো চলতেছে। আপনার ডিসি বলেন, পুলিশ বলেন, আমলারা বলেন, সবাই ওই আইন অনুযায়ী। আপনার কি আসেন না, কলেজ থেকে আসছেন, আপনারা কি স্কুল থেকে আসছেন, অধ্যাপক আছেন, আপনাদের ওখানে কোনো নিয়মবদ্ধ আছে? সত্য কথা কন, এদের কাছে বলেন, সত্য কথা বলেন, কিছু নিয়ম। তাহলে শেখ হাসিনার ভূত কিন্তু আছে রে। এটা যদি আমরা বুঝি তাহলে আমাদেরকে সাংঘাতিক ভাবে সতর্ক এবং সচেতন থাকতে হবে। এখন আমি যখন এরপরে দেখতে দিচ্ছিলাম, তখন তারা বলে তো এখন তো আমি আপনার কথা শুনলে মনে আমাদের এখন ইউনুসের বিরোধিতা করতে হবে, ঠিক না? তো আমি তাকে উত্তর দিলাম। এখন সেই কথাতে তারা যে উত্তর দিছি, আমি এখন আমার নোয়াখালী ভাষায় উত্তর দিব, আপনার পরে এই ভাষাটা জানেন। সরে বাসন হয়ে গেছে, তো আপনি কি মাটিতে ভাত দেবেন? কি করবেন? মাটিতে ভাত খাবো না। আমরা কিন্তু আবারও দাঁড়াবো। এই দাঁড়াবার জন্য আমাদেরকে প্রক্রিয়া কতটা করেছে। এই আজকে যখন আমি বক্তৃতা দিচ্ছি, উনি এই কয়েকদিন আগে ফিরে আসেন কোথা থেকে, বিমস্টেক থেকে ফিরে বিনিয়োগ নিয়ে কথাবার্তা বলছেন এবং এমন একটা বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ সম্পর্কে, সমুদ্র সম্পর্কে, নর্থ ইস্ট সম্পর্কে নরেন্দ্র মোদীর তো দেখা কয়েকদিন। উনি যে ভাষণটা দিলেন, যেটা বলছেন বাংলাদেশ বিশ্ব জয় করতে নামছে, আমরা বিশ্ব জয় করে ছাড়ব। কথা খুব পরিষ্কার, পড়ান তো মনোযোগ দিয়ে লাইন, অর্থ বলতে খুব পরিষ্কার। কি বলছে? আমরা হলাম একমাত্র গার্ডিয়ান বিওপেন, আমরা বঙ্গোপসাগরীয় দেশ, এটার গার্ডিয়ান। তিনি কিন্তু বলেন না আমরা এটার মালিক, একবার বলেন। এখন ভারতীয়রা যে মাথা মোটা, ফলে তারা ওনার কথা বুঝে নেই, তারা তার বিরুদ্ধে উল্টো উল্টো পূজা করে। তিনি বলছেন কেন আমরা গার্ডিয়ান, আমরা এটা রক্ষা করবো, এমন রক্ষা করবো যার দ্বারা আমরা উপকৃত হব, যার দ্বারা বিশ্ব উপকৃত হবে, যার দ্বারা চীন উপকৃত হবে এবং যার দ্বারা ভারত উপকৃত হবে। কথা পরিষ্কার, সকলে উপকৃত হবে। এইটা তিনি বলছেন কেন? এই জন্য তিনি বলেন আমরা এখানে আছি, আমরা গার্ডিয়ান, এবং তোমরা চীনারা কি বলবো? আমাদেরকে বিনিয়োগ, আমাদের দেশে বিনিয়োগ আনো। কারণ আমাদের এখন তার যে মূল যে কাজ, বলছি চোরে বাসন হয়ে গেছে, আমরা তো মাটিতে খাবো। আমাদের এখন একদম প্রায়োরিটি, 1 নম্বর প্রায়োরিটি ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক বিকাশ। দ্রুততম সময়ের মধ্যে আমরা ইউরোপ কি আমেরিকার মতন জায়গায় পৌঁছাতে চাই, যত কম সময়, খুব দ্রুত করতে চাই। কাজটা কঠিন। দেখেন উনি ফিরে এসে কিন্তু আবার একটা বিনিয়োগের একটা দেখলেন না, আজকে সেসব বিনিয়োগ নিয়ে যে বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা, কর্পোরেট বিনিয়োগকারীরা আমাদের দেশে আসছে এবং উনি চাইতেছে সেই বিনিয়োগটা এখানে হোক, বাংলাদেশে সেই বিনিয়োগটা হোক। তা দুর্দান্ত ব্যাপার। তার মানে আমরা যদি আসলে এই সরকারকে টিকার একবার চেষ্টা করি, আমরা পারি নাই, অনেক সাংবিধানিক সমস্যা রয়ে গেছে, শেখ হাসিনার ভূত রয়ে গেছে। এই ভূত যদি আমাদেরকে ডিস্টার্ব করে, তো তাকে যে কি করতে হয়? ভূত মারে কেন? ঝাড়ু দিয়ে মারে। এই ভূত কিন্তু আসবে বারবার, কিন্তু আমাদেরকে হামলা করবে। ফলে তাকে মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুত যেমন থাকতে হবে, একই সঙ্গে আমাদেরকে খুব দ্রুততম সময়ে অর্থনৈতিক উন্নয়ন করতে হবে। অর্থনৈতিক উন্নয়ন যদি করতে না পারি, তাহলে ওই যে শুরুতে আপনাকে যে কথাটা বলেছিলাম, বিশ্ব জয়, আমরা বিশ্ব জয় করতে নেমেছি। যারা জুলাই গণ অভ্যুত্থানকে এখনো বোঝেন নাই,
তাদেরকে সরল ভাষায় বুঝাই দিচ্ছি বাংলাদেশের ছাত্র তরুণ এবং সৈনিকেরা একসঙ্গে যে গণঅভ্যুত্থান সফল করেছে তার উদ্দেশ্য বাংলাদেশের 17 কোটি কি 18 কোটি জনগণ বিশ্ব জয় করতে নেমেছে এবং তারা বিশ্ব জয় করবে। এটা ঠেকাবার কোনো সাধ্য কারণ নাই। আমরা ভুল করতে পারি, বহু কিছু করতে পারি। আপনারা ফেসবুকে মেলা ভিড় দিতে পারেন, মেলা গালিগালাজ করতে পারেন, আছে না? শেখাচ্ছেন লোক আছে না ফেসবুকে, কিছু দিলে হা 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 দেখবেন গালিগালাজ করে, ওতে কোনো কাম হবে না, ওতে কোনো লাভ হবে না, কিছু লাভ। বাংলাদেশ উঠে গেছে রাজপথ। আমরা যেটা করতে পেরেছি এটা এই উপমহাদেশের কোনো জেলে এই কোনো দেশ এদের এটা হলে খুব গুরুত্বপূর্ণ। তাহলে এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের পরের প্রশ্নটা কি হবে? তাহলে সাহিত্যের একটা নতুন দায়িত্ব এসে গেছে। সাহিত্য এবং দর্শনে, সাহিত্য এবং সাহিত্য মানে বলছে সম্বন্ধ করা, আর দর্শনটা কি? কারণ সহজ করে দর্শনটা কি করে বুঝাবো? দর্শন মানে হচ্ছে চিন্তা করা। তো আমি যখন একবার একটা এরকম এই বাচ্চাদের একটা স্কুলে বক্তৃতা দিচ্ছিলাম, তো ছেলেরা বলে, বাচ্চারা বলতেছে ভাইয়া চিন্তা করা কেন চিন্তা? তো আমি তাকে পুকুরের পাশে নিয়ে গেলাম। আমি বলে তুই সাঁতার শিখবে? হ্যাঁ শিখবো। আমি ঢাকাতে পানি চিন্তা করার একমাত্র পদ্ধতি চিন্তা করা, সহজ অদ্ভুত না? দর্শন করার মানে হলো চিন্তা করা। সে চিন্তা করার কিন্তু কোনো বই নেই, আমি বই দিতে পারবো, কোনো টেক্সট বই নেই। এই যারা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগ বলে একটা বিভাগ করে রাখছে, এগুলো ভুয়া 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 ভুয়া। এখানে দর্শন চর্চা হয় না। দর্শন চর্চা মানে এই যে আমি যখনই চিন্তা করবেন আমি অলরেডি দর্শন চর্চা, এই যে আমি কথা বলতেছি যদি আপনার চিন্তার মধ্যে না লাগে এই দর্শনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এই যে বললাম সাহিত্য মানে শহীদ থেকে সম্বন্ধ, মাথার মধ্যে বাড়ি এই কথা আগে শুনি নেই। আচ্ছা ব্যাপার কিন্তু একটু দারুণ ব্যাপার। এই যখন আপনি চিন্তা করতে শুরু করবেন আপনি কিন্তু দার্শনিক হবেন, আর যদি আপনি চিন্তা না করেন আপনি কিন্তু কখনো দার্শনিক হবেন। ঠিক যেমন করে সাঁতার শেখার মানে হলো পুকুরে ঝাঁপায় পড়া, ওই দৌড়ঝাঁপ করে ডুববেন পানি খাবেন, ডুববেন পানি খাবেন, কিন্তু কদিন করে সাঁতার চিন্তার কোনো সহজ রাস্তা নেই। তার এই যে বিশ্ব জয় করতে আমরা বেরিয়েছি, এই জয় আমরা করতে পারবো যদি আমরা চিন্তা করতে শিখি। দেখেন দুটো জিনিস শিখালাম। আগামী দিনে বিশ্ব জয় করতে প্রথমে লাগবে সাহিত্য, তারপরে লাগবে চিন্তা করা। প্রথমে লাগবে সাহিত্য, তারপরে লাগবে দর্শন। দেখতে পাচ্ছেন কত সহজ, খুব কঠিন কিছু নেই। এই দুটো ছাড়া কিন্তু আগাইতে পারবো। আচ্ছা যদি চিন্তা করাটা আমাকে বলে যে চিন্তা তো করবো, ঠিক এবার আপনি ডক্টর ইউনূস সম্পর্কে একটু চিন্তা করে কিছু কথা, তো ঠিক আছে আমাকে একটু চিন্তা করে কিছু কথা। প্রথম বললাম যে তাকে 100 ভাগ সমর্থন করতে হবে, কারণ তিনি 8ই অগাস্টে যেরকম ভাবে একটা তার হাতে একটা পূর্ণ ক্ষমতা থাকার কথা ছিল, এই পূর্ণ ক্ষমতা তাকে আমরা দিতে পারি নাই। কিন্তু উনি বসে থাকেন নাই, উনি কাজ করতে নেমে পড়ছেন। আমরা এখন করবো কি, তাকে সহায়তা করবো, যেখানে তার বিপদ আসে সেই বিপদ মোকাবেলা করবো, যেন কাজটা তিনি ঠিক মতো করতে পারেন। কারণ বিনিয়োগ আমার লাগবে, বিদেশ থেকে বিনিয়োগ লাগবে, কারণ তার সঙ্গে টেকনোলজি আসবে, তার সঙ্গে শিক্ষা আসবে, তার সঙ্গে আমাদের ক্ষমতা বাড়বে। ঠিক আছে, এটা খুব সুন্দর কথা হচ্ছে। আমাদের বহু বছর আগে অল্প কাটানো ওই যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি শুরু করেছিল, অল্প কাটানো, আমি সবকে চিনি। আজকে সেটা বিশ্বের বিশাল একটা ইন্ডাস্ট্রি। আরেকটা উদাহরণ দিতে পারতেন, দেন নাই, যদি দিলে আমি খুশি হতাম। সেটা হলো যার অবদানটা বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছে, এবং এটা গার্মেন্ট ইন্ডাস্ট্রির চেয়েও অনেক অনেক বেশি মৌলিক। তিনি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী পুরো ফার্মাসিউটিক্যাল সেক্টরকে তিনি ডেভেলপ করেছেন। কিভাবে? স্থানীয় ইন্ডাস্ট্রি ডেভেলপ, স্থানীয় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, তার যে ওষুধ নীতির মধ্য দিয়ে তিনি একটা পথ দেখাইছেন বাংলাদেশকে কি করে সামনে এগিয়ে যেতে হয়। তাহলে দেখা যাচ্ছে আমাদের সমাজে কিন্তু চিন্তা আছে, চিন্তাটা আছে। এখন ডক্টর ইউনূসকে সমর্থন করতে গেলে আমাদের কি কি ব্যাপারে
সাবধান থাকতে হবে, যেহেতু এখনো পর্যন্ত শেখ হাসিনার ভূত আছে। প্রথম হল বিদেশ থেকে যখন বিনিয়োগ আসে, দেশ বিদেশি আধিপত্যের অধীনে চলে যায়, তা সে আধিপত্যকে যেন না যায় তার জন্য সঠিক উন্নতির নিয়মগুলো, ইকোনমিক পলিসিটা এমন হওয়া উচিত যে পলিসির কারণে আমরা বহুজাতিক কোম্পানির অধীনে আবার গোলাম যেন না। এটা হচ্ছে তাহলে আমাদের প্রথম কাজ হবে পাহারা দেওয়া। কাদের পাহারা দেওয়া হলো? বহুজাতিক কোম্পানি যেন আমাদেরকে আবার গোলাম না করে ফেলে। আমরা দিল্লির গোলাম ছিলাম, এখন দিল্লির গোলামি বাদ দিয়ে যদি আমরা আবার এলন মাস্কের গোলাম হই তো খুব দুর্ভাগ্যজনক হবে। এটা ভালো হয়, এটা ভালো হয়। কিন্তু ডক্টর ইউনূস বিনিয়োগ চাচ্ছে এটার পক্ষে, কিন্তু যদি এটা করতে গিয়ে তিনি আমাদেরকে গোলাম বানিয়ে ফেলে, আমরা এখন বুঝবো না, যখন আমরা হয়ে যাব তখন তো বিপদে পড়ে যাবো। তাহলে সেই জন্য আমাদের এখন থেকে আমাদেরকে অত্যন্ত কঠোর, অত্যন্ত সতর্ক, অত্যন্ত কঠোর নজরদারির মধ্যে আমাদেরকে রাখতে হবে। কি করতে হবে? নজরদারি। প্রথম দাবি তুলতে হবে আমাদেরকে একটা জাতীয় উন্নতির নীতি, একটা নীতি লাগবে, যে নীতির মধ্যে আমরা এই যে বিদেশ থেকে বিনিয়োগটা আসতেছে, তারা এখানে ইন্ডাস্ট্রি করবে, আমরা চাই এটা, আমরা সমর্থন করি, কিন্তু এটা ফল যেন আমাদের গরিব মানুষ পায়, এটা আমাদের ওই নীতিটা দেখা। খালি ওখান থেকে মাখনটা বিদেশি নিয়ে চলে যাবে, আমরা কিছুই পাবো না, আমাদের ছোট হয়ে থাকবে। যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যেগুলো এরকম আমাদের এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি, তার কোনো বেনিফিট নিতে পারে ঢাকা শহরের গুলশান বাণী অল্প কয়েকটা পরিবার আর গার্মেন্ট ইন্ডাস্ট্রির শ্রমিকরা তাদের ন্যায্য বেতন তারা পায়, তাদের যে মজুরি পাবার কথা সেই মজুরি তারা মজুরিতে যেদিন আপনি যখন তাকে চাকরিতে নিয়েছেন মাসের শেষে তার পাওনা তাকে বুঝিয়ে আপনি তে দিচ্ছেন। তো এই সরকার কিন্তু কঠোর, এবার কিন্তু অনেক কিন্তু গার্মেন্ট বিক্রি করে দিও শ্রমিকদের মজুরি তারা, দেখা গেল সরকার ঠিক কথা আছে। তো আমরা চাবো যে সরকারের যেন এমন কোনো ভুল না করে, যে ভুলের কারণে আমরা বিদেশি বহুজাতিক কোম্পানিগুলো অধিক হয়ে যায়। এটা করতে হলে আমাদেরকে সারাক্ষণ চিন্তা করতে হবে। এই চিন্তাটা কে করবে? আদারটা শেষ 2 মিনিট থাকবে, এটা